প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা নাহিদের। জরুরি সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রোববার অর্থাৎ ৩ মাচকবা বিনোদী হবে এবং সেখানে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। শনিবার অর্থাৎ ২ মাচকবা বিনোদী দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল, যে এক দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম। আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন বাংলাদেশের বিনির্মাণের লড়াই সেটি আমাদের এখনও চালিয়ে যেতে হচ্ছে। নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি ও যে রাষ্ট্রভাবনার রূপকল্প রয়েছে তা আমরা রোববার প্রকাশ করব। তিনি বলেন, অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে দেশ গড়তে আমরা ১ জুলাই থেকে জুলাই পদযাত্রা নামের কর্মসূচি পালন করি। এই কর্মসূচির মাধ্যমে ৫৯টি জেলায় আমাদের পদযাত্রা রয়েছে। আমরা প্রত্যেক জায়গায় গিয়েছি, মানুষের কথা শুনেছি। অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আহত যোদ্ধা, আন্দোলনকারী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, দেশ নিয়ে তাদের ভাবনা এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা আমরা শুনেছি। নাহিদ বলেন, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা আমরা তৈরি করেছি। শহীদ মিনারে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি ঘোষণা করব। বিকেল ৪টে শহীদ মিনারে জনসমাবেশের মাধ্যমে এক অনুষ্ঠান আয়োজিত হবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি ঢাকার এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। ইশতেহারে কি থাকছে? এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা তরুণদের নিয়ে পরিকল্পনা, অর্থনীতি নিয়ে পরিকল্পনা, দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা ইশতেহারের মাধ্যমে জানাব। গত ১ বছরের সফলতা, ব্যর্থতা নিয়ে কথা বলবো। একই সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনাও আমরা প্রকাশ করব। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের দাবি গত বছর ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রথম তোলা হয়। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যে ঘোষণাপত্র তৈরি করি তার একটা খসড়া সরকারের কাছে দেই। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের খসড়া ঘোষণাপত্র দেয়। সরকার এখন সবগুলো সমন্বয় করে একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, ঘোষণাপত্রের অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমরা আশা করছি সরকারের জায়গা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হবে। সব রাজনৈতিক দল এ বিষয়ে সমর্থন এবং প্রতিশ্রুতি দেবে। আগামী ৫ অগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে স্বাগত জানিয়ে নাহিদ বলেন, আমরা জানতে পেরেছি গণ অভ্যুত্থানের সব শক্তি ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে আগামী ৫ অগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছি সরকার। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল ৫ অগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টিও যাতে সুরা হয়। এদিকে সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন হতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানে কোনো সংশোধনী আনতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমেই করতে হবে। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। শনিবার ২ আগস্ট দুপুরে রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে মান্নান নীলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন। মরহমার কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির সংগঠন সম্পাদক শামা ওবায়েদ, সহ সংগঠন সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা এখনও চলছে। যদি সংবিধানে কোনো পরিবর্তন আনতেই হয় তবে তা সংসদের মাধ্যমেই করতে হবে। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।
স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনতে হলে তা সংসদের বাইরের কোনো মাধ্যমে আনা যাবে না। তিনি বলেন, যারা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত ও নির্বাচনকে প্রতিহত করতে চায় তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সংসদীয় ব্যবস্থাতেও বিশ্বাস করে না। এমনকি তারা নিজেরাও জানে না কী পদ্ধতি অনুসরণ করবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে আমির খসরু বলেন, আমরা যত সংস্কারই করি না কেন, যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারি তাহলে সব সংস্কার ব্যর্থ হবে। আমাদের অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হতে হবে। একমাত্র এভাবেই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। দেশের স্বার্থে ঐক্য দরকার, আর এই ঐক্য আমাদেরই গড়ে তুলতে হবে। রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলছেন জুলাইয়ের অভ্যুত্থানের পর দলগুলোর মধ্যে ঐক্য ভেঙে গেছে। আমি তা দেখি না। প্রতিটি দলের নিজস্ব মতাদর্শ এবং চিন্তাভাবনা থাকবে। যতটুকুতে আমরা একমত হতে পারব ততটুকুতে এক হব, আর বাকি বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জনগণই মালিক, তাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে হবে এবং তাদের সিদ্ধান্তই সংসদে পাশ করাতে হবে। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার শ্বশুর মরহুম আব্দুল মান্নান সম্পর্কে বলেন, আজ আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলছি, অথচ এই সরকারের বিষয়ে গণমাধ্যমে লিখেছিলেন মরহুম আব্দুল মান্নান। দেশ ও জাতির জন্য অনেক অবদান রেখেছেন মরহুম আব্দুল মান্নান। তিনি সবসময় দেশ নিয়ে ভাবতেন। ৩৬ বছর বয়সে তাকে বাংলাদেশ বিমানের এমডি করা হয়েছিল। তার সময়ে বিমান লাভজনক প্রতিষ্ঠান ছিল। তার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তিনি সমাজসেবা করতেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছিলেন সেবার উদ্দেশ্যে। তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুবই স্নেহ করতেন। ফ্যাসিস্ট আমলে তার উপরেও মানসিক নির্যাতন করা হয়েছিল। আজ শেখ হাসিনার পতনকালে তিনি বেঁচে থাকলে খুবই খুশি হতেন। সবশেষ জানিয়ে দেব, পিআর পদ্ধতিতে ভোটের জন্য মানুষ জীবন দেয়নি, মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবশ্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে তার জন্য কেউ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। শনিবার ২ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন এখন শুধু ঘুরিয়ে পেঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকেই চান যাকে তারা চেনেন, সবসময় পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে। তিনি বলেন, আজকে একজন শহীদ পিতা বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন তা আজও অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্থ কথা। আমি মনে করি এর কারণ হলো বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণা করে না। বিগত ১৫ বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু উপদেষ্টা ড আসিফ নজরুল মাঝে মাঝে ২-১টি কথা বলেছেন। বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। বিপ্লবে যারা জীবন দেন বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮১,০০০-এর মতো, আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা ২.৫ লাখ। এর কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই আত্মীয় স্বজন সহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। হাফিজ আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে বিএনপি একদিকে আর অন্যদিকে ৩৪ দল। বিএনপির জনসমর্থন কত আর ৩৪ দলের জনসমর্থন কত এটা দেখা হোক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২-এর সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন বলতে চায় তারা ভুল করেছে। এসব কথা বলার সুযোগ কোথায় পেল? মুক্তিযুদ্ধে আহত হয়েছিলাম, এসব কথা অত্যন্ত কষ্ট লাগে। আমাদের দেশে বিশাল সাহসী তরুণ সমাজ আছে যা বিশ্বের অন্য কোনো দেশে নেই। এই তরুণ সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করবেন। প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন, অন্যদিকে উন্নয়নের নামে বড় প্রকল্পের নামে লুটপাট চালিয়েছে। ঠিক তেমনি বর্তমানে কথায় কথায় জুলাই বিপ্লবকে সামনে রেখে সংস্কারের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নামে গোপনে গোপনে চাঁদাবাজি চলছে। আপনারা মেইন স্ট্রিম থেকে দূরে সরে গেছেন। সঠিক পথে ফিরে আসুন। আমরা শহীদের পাশে থাকব। আপনাদের বদনামের ভাগ নেব না। ১ বছরেও কেন বিচার দৃশ্যমান হল না এই প্রশ্ন তুলে সাভারের শহীদ আসাদুল ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমার সন্তান নিহত হল পুলিশের গুলিতে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিচারের দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। যে বাহিনী সরাসরি হত্যার সঙ্গে জড়িত তারা কিভাবে তদন্ত করবে? বিগত ১ বছরে কেন একজন পুলিশ নিয়োগ দেওয়া হয়নি? আমাদের সংস্কারের নামে প্রহসনের কথা শোনানো হচ্ছে। আমাদের দেশের সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য সন্তানরা জীবন দেয়নি। শহীদ রবিউল ইসলাম লিমনের চাচা মোল্লা আহমেদ সাইদ টুলু বলেন, মা বাবা বোঝে তার সন্তান হারানোর বেদনা। গত ১ বছরে জুলাই হত্যাকাণ্ডের বিচার কতটুকু দৃশ্যমান হয়েছে? আমরা আদৌ বিচার পাব কিনা?
তিনি বলেন, আওয়ামী দোসররা এখনও অন্তর্বর্তী সরকারকে উৎখাতের নানা ষড়যন্ত্র করছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। সম্প্রতি আর্মির একজন মেজর আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের খবর গণমাধ্যমে এসেছে। সামনে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠলে আরও অনেকে শহীদ হতে হবে। গত 1 বছরে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় স্বৈরাচারে দোষরদের কেন চিহ্নিত করা গেল না? তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা কেন্দ্র প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল, অ্যাবের সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদ, IEB সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর সাব্বির মুস্তফা খান, IEB ঢাকা কেন্দ্রের সদস্য প্রকৌশলী মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আসাদুল ইয়ামিন, শহীদ রবিউল ইসলাম লিমন, শহীদ রাব্বি মিয়া, শহীদ আহনাফ আবির, শহীদ রুদ্রের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিগত 15 বছর গুম, খুন, জুলুম, নির্যাতন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত এবং জিয়ার পরিবারের জন্য কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন IEB ঢাকা কেন্দ্রের সদস্য প্রকৌশলী মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিগত 15 বছর গুম, খুন, জুলুম, নির্যাতন ও জুলাই গণঅভ্যুত্থানের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।